তো মার্ভেল ভার্সেস ডিসি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক এবং আপনাদেরও কমেন্ট কম আসে না, মানে মানুষের দেখতে চায় যে মার্ভেল এবং ডিসির মধ্যে একটা বড় ক্যাচরা হোক, কে জিতবে, আর এর থেকে ইন্টারেস্টিং জিনিস হতেই বা কী পারে। তবে আপনাদের কি মনে হয় ফ্যান্সদের মধ্যে যে এত ঝামেলা, এই ঝামেলা এই বড় বড় দুটো কোম্পানির মধ্যে হয়নি? মোটামুটি যারা নতুন ফ্যান্স আছে তাদের মাথায় বহু কনফিউশন রয়েছে, লাইক আমরা এত দিনে কেন একটা হাল্কের সিনেমা পেলাম না যেখানে শি হাল্কের একটা নির্দিষ্ট সিরিজ পেয়ে গেলাম, এবং মার্ভেল কমিক্সের একটা বড় এক্কা স্পাইডারম্যান, সেটাকে আমরা মার্ভেলের বলি কখনো বলি আবার সনির। অ্যাকচুয়ালি কেসটা কি? শুধু স্পাইডারম্যান না, তার সাথে যে ক্যারেক্টারগুলো রয়েছে লাইক ভেনম এবং ইত্যাদি, এগুলো সনির নিজস্ব ক্যারেক্টার। কি করে হলো এটা? তারপর যেমনটা বললাম যে মার্ভেল এবং ডিসির তাদের ভেতরকার ঝামেলা, এবং এই ঝামেলার জন্য ক্যাপ্টেন মার্ভেলের মতন একটা চরিত্র ধ্বংস হয়েছে। ক্যাপ্টেন মার্ভেল বলতে সেই ক্যারলকে বোঝাচ্ছি না, অবভিয়াসলি ক্যাপ্টেন মার্ভেল একটা পুরনো ক্যারেক্টার, এবং যাকে আমরা বর্তমানে শাজাম নামে চিনি সেটাই হচ্ছে ক্যাপ্টেন মার্ভেল। তো কিভাবে এই দুটো বড় কোম্পানির ভেতরের ঝামেলা এত বড় একটা সুন্দর চরিত্রকে ধ্বংস করলো? এটাও তো একটা প্রশ্ন যে ফ্যান্টাস্টিক ফোর, এক্সম্যান, এরকম কিছু আইকনিক মার্ভেলের ক্যারেক্টার এমসিইউতে এদের আনছে না কেন, যেখানে আমরা আলতু ফালতু সিনেমা সিরিজ পেয়ে যাচ্ছি বর্তমানে। একই সাথে বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকা একটা সুপার হিরো সিরিজ যেটার নাম হচ্ছে দ্য বয়েজ, যেটার সাথে আমরা ডিসির জাস্টিস লিগের একদম দারুণ সিমিলারিটি পাই, একদম মিল। তো এরকম কেসটা হলোই বা কেন? সো প্রথমে আমরা মার্ভেলকে নিয়ে শুরু করি। 1939 সালে এটার নাম ছিল টিমলি পাবলিকেশনস, পরে এটার নাম দেওয়া হয় অ্যাটলাস কমিক্স, এবং পরবর্তীকালে মার্ভেল কমিক্স নামটা হয় যখন সালটা ছিল 1960, এবং কিছু আইকনিক ক্যারেক্টার মার্ভেল কমিক্সে ইন্ট্রোডিউস করা হয়। তো মোটামুটি এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোর এবং বর্তমানে এমসিইউতে যত ক্যারেক্টার্সগুলো দেখছেন সবই তো মার্ভেল কমিক্সের অন্তর্গত। তাহলে আমরা সিনেমাতে কেন সবাইকে পাচ্ছি না? একটা হিউজ কোয়েশ্চেন এটা। দেখুন, বর্তমানে সম্পূর্ণ মার্ভেলটাকে আমরা বলি মার্ভেল এন্টারটেইনমেন্ট, এবং যেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মার্ভেল কমিক্স, যেখান থেকে কমিক্স পাবলিশ করা হয়, এবং আরেকটা হচ্ছে মার্ভেল স্টুডিওস, যেখান থেকে সিনেমা, সিরিজ, গেমস, অ্যানিমেশনস এইগুলো তৈরি করা হচ্ছে। তবে এতদিন মার্ভেলে যা যা হয়েছে সবকিছু ভুলে যাও, কারণ 2009 সালে একটা হিস্টোরিক ডে, যেদিন ডিজনি এই সম্পূর্ণ মার্ভেলটাকে, সম্পূর্ণ মার্ভেল এন্টারটেইনমেন্টকে $4 বিলিয়ন কিনে নেয়। আর এরপর থেকেই সব মার্ভেলের ক্যারেক্টার, তার কমিক্সের রাইট সবকিছু এখন ডিজনির হাতে। অন্যদিকে যদি আমরা ডিসির কথায় আসি, ডিসির সময়কালটা আরও অনেক পুরনো। 1934 সালে ন্যাশনাল অ্যালাইড পাবলিকেশন নামে এর কমিক্সগুলো পাবলিশ হওয়া শুরু করে। পরবর্তীকালে এটার নাম দেওয়া হয় ডিটেকটিভ কমিক্স, যেটাকে শর্টে করা হয় ডিসি। আমরা 1938 সালে সুপারম্যানের মতন একটা আইকনিক ক্যারেক্টার পাই। তার পরেরই বছরে ব্যাটম্যান, এবং 1941 সালে ওয়ান্ডার ওম্যান, কিছু আইকনিক ক্যারেক্টার যেগুলো পরবর্তীকালে সিনেমা, বেশ কিছু কমিক্স, মানে ফ্যান্সদের মন জয় করার মতন কিছু। এবং বহু বছর আগে থেকে ওয়ার্নার ব্রোসের সাথে ডিসির একটা সুন্দর কানেকশন ছিল, এবং 1969 সালে ওয়ার্নার ব্রোস ডিসিকে কমপ্লিটলিভাবে কিনে নেয়। ঠিক যেমন ডিজনি মার্ভেলকে কিনে নেয়, তেমনি ওয়ার্নার ব্রোস ডিসিকে কিনে নেয়। সো আমরা বলতে পারি যে ডিসির সব চরিত্রগুলোর উপরে এখন ওয়ার্নার ব্রোসের অধিকার রয়েছে। আর এমনিও এদের একটা ব্যাক সাপোর্ট প্রয়োজন, মানে একটা জাস্ট পাবলিকেশন কোম্পানি এরকমভাবে চলতে পারে না, তাদের টাকার প্রয়োজন। তবে ওয়ার্নার ব্রোস দেখছে যে ও ভাই, তোমার টাকা প্রয়োজন, ঠিক আছে আমি তোমাকে কিনে নিচ্ছি, আমরা তো পুরনো বন্ধু, তো কিনে নিল ডিসিকে। এবং তারপরে 2009 সালে ডিসি এন্টারটেইনমেন্টকে ইন্ট্রোডিউস করা হয়, ঠিক মার্ভেলের মতন। মানে ডিসি এন্টারটেইনমেন্টের আন্ডারে সিনেমা, সিরিজ এগুলো তৈরি হবে। মানে ডিসিরও তো একটা নিজস্ব সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি হচ্ছে না। তো মোটামুটি মার্ভেল এবং ডিসির হিস্ট্রিটা তো আপনারা জেনে গেলেন। এবার আমরা মার্ভেলে ফিরে আসি এবং তার লাইসেন্স এবং এগ্রিমেন্টসগুলো নিয়ে আলোচনা করি, যে আমরা এতদিন এত মার্ভেলের ক্যারেক্টার পেয়েছি কিন্তু সেগুলোকে মার্ভেল কেন বলতে পারছি না? আই মিন স্পাইডারম্যান তো মার্ভেলের এত বড় একটা চরিত্র, তা সত্ত্বেও সেটা সনির কি করে হয়? আর এখানেই আসল খেলাটা শুরু, যে খেলাটা শুরু হয়েছিল 1990 থেকে 2000 সালের মধ্যে। মানে এই 10টা বছর মার্ভেল কমিক্সের খুব খারাপ সময় যাচ্ছিল, মানে তাদের কাছে টাকা ছিল না, তাদের টাকা পয়সা প্রয়োজন ছিল। এবং বেশ কিছু কোম্পানি লাইক ইউনিভার্সাল, সনি, 20th সেঞ্চুরি ফক্স এরা চলে আসে, বলে যে ঠিক আছে তোমাদের কাছে তো টাকা নেই, তোমরা একটা কাজ করো, তোমাদের চরিত্রগুলো আমাদের বেচে দাও। আর মার্ভেল সেটাই করে তখন। হ্যাঁ ভাই, 1999 সালে সনি স্পাইডারম্যানের কমপ্লিটলি সিনেম্যাটিক রাইটসটা নিয়ে নেয়। অর্থাৎ স্পাইডারম্যান এবং তার সাথে অ্যাসোসিয়েট করে যে চরিত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি কোনো সিনেমা বানাতে হয়, বা তাদেরকে যদি সিনেমায় আনতেও হয়, বা গেমও বানাতে হয়, যাই হোক, মানে কমিক্সের বাইরে তাদের যাই করতে হবে সব কিছুর জন্য সনির পারমিশন নেওয়া প্রয়োজন। এবং ভবিষ্যতে এটাই হয়। আমাদের মার্ভেলকে তো ডিজনি কিনে নিয়েছে, কিন্তু সনি যেহেতু স্পাইডারম্যানকে আগেই কিনে রেখেছিল, সেই কারণে 2015 সালে এদের দুজনের মধ্যে একটা ইউনিক ডিল হয়, মানে সনির সাথে ডিজনির, যে
মার্ভেলের সিনেমাগুলোতে মানে বর্তমান এমসিইউ সিনেমাগুলোতে যাতে তারা স্পাইডারম্যানকে ইউজ করতে পারে। এই ইউনিক ডিলটার কারণেই আমরা বর্তমানে সিনেমাগুলো পেয়েছি, কিন্তু এগুলোকে আমরা কমপ্লিটলি মার্ভেলের বা ডিজনি সিনেমা বলতে পারি না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সনির সিনেমা, যার টোটাল লাভের মাত্র অল্প কিছু শতাংশ কিন্তু এই ডিজনি বা মার্ভেল পাচ্ছে। অন্যদিকে এক্সম্যান এবং ফ্যান্টাস্টিক ফোর এদের সাথেও তো সেম সিচুয়েশন হয়, যারা একটা সময় মার্ভেলের আইকনিক কিছু ক্যারেক্টার ছিল, যাদেরকে 1994 সালে ফক্স মার্ভেলের থেকে এই ক্যারেক্টার রাইটসগুলো নিয়ে নেয়, বলে না ভাই তোমারও টাকা প্রয়োজন, আমিও দিচ্ছি, তুমি আমাকে এক্সম্যান এবং ফ্যান্টাস্টিক ফোর দিয়ে দাও। সেই 1994 সালে হিস্টোরিক ডিল, এবং তারপরে আমরা ফ্যান্টাস্টিক ফোরের সিনেমা পেয়েছি, একটা বাজে সিনেমাও পেয়েছি, আমরা এক্সম্যানের প্রচুর সিনেমা পেয়েছি এবং নো ডাউটলি কিছু দারুণ দারুণ এক্সম্যান সিনেমা পেয়েছি, কিন্তু আমরা সেই সব কটা সিনেমা বানিয়েছিল 20th সেঞ্চুরি ফক্স। তবে বর্তমানে আমরা এমসিইউতে এক্সম্যান, ডেডপুল এবং ফ্যান্টাস্টিক ফোর এদেরকে দেখতে পাবো কি করে? আরে ভাই, ডিজনি একটা বড় কোম্পানি, তাদের কাছে প্রচুর টাকা, $4 বিলিয়ন দিয়ে মার্ভেলকে কিনে নিলেও তারা ফক্সকে কিনতে পারবে না। 2019 সালে সেই হিস্টোরিক ডিল হয় যেখানে ডিজনি সম্পূর্ণ 20th সেঞ্চুরি ফক্সকেই কিনে নেয় $71.3 বিলিয়ন দিয়ে। সো যাই হোক, 2019-এর ডিল কমপ্লিট, এখন এমসিইউ মন খুলে এদেরকে ইউজ করতে পারবে। তবে ফ্যান্সদের মাথায় একটাই প্রশ্ন যে ভাই, হাল্কের কি একটা সিনেমা পাবো না? মানে হ্যাঁ, পেয়েছিলাম আমরা 2008 সালে সেই আইকনিক একটা হাল্কের সিনেমা, দ্য ইনক্রেডিবল হাল্ক। কি দুর্দান্ত সিনেমা ছিল সে হাল্কের, রেজ যেমন অ্যাকশন, সেই হাল্ক গেল কোথায়? বাই দ্য ওয়ে, আপনারা প্রবলি 2003 সালের সেই হাল্ক সিনেমাটাও আশা করি দেখেছেন, যদি না দেখে থাকেন সেটাও দেখতে পারেন, দুর্দান্ত একটা সিনেমা, এবং সেটাও অ্যাকচুয়ালি ডিজনির বর্তমানে চরিত্র না। হাল্কের উপরে সম্পূর্ণ অধিকার রয়েছে ইউনিভার্সাল পিকচারের, যারাও ঠিক একটা সময় সেই মার্ভেলের দুর্দশার সুযোগ নিয়ে কিনে নেয় হাল্কের ক্যারেক্টারটাকে। মানে মোটমাট ক্লিয়ার, সেই 1990 থেকে 2000 মার্ভেলের খারাপ সময়, সেই সময় যে যার মতন ভাগ বসিয়েছে সেখানে হয়ে গেল। সো ডিল অনুযায়ী এমসিইউ বা ডিজনি হাল্কের কোনো স্ট্যান্ডঅ্যালোন সিনেমা বানাতে পারবে না। তারা হাল্কে ইউজ করতে পারবে মানে একটা সিনেমার অংশ হিসাবে। হ্যাঁ, ভবিষ্যতে যদি আবার এদের মধ্যে কোনো চুক্তি হয়, যদি ডিজনি ইউনিভার্সাল স্টুডিওকে কিনে নেয়, এই জিনিসটা অনেক বড় কথা, আমি বলছি না যে কিনে নেবে। এখন ফ্যান্সরা তো আবেগের বসে বলেই নিতে পারে যে হ্যাঁ, ইউনিভার্সাল স্টুডিওকে ডিজনি কিনে নিক, সনিকেও কিনে নিক, কিন্তু ভাই এত টাকা পাবে কোথা থেকে? ভাই সনি আজকের কোম্পানি না ভাই, কত বড় কোম্পানি আপনাদের কোনো ধারণা নেই। সনি যা স্পাইডারম্যানের গেম বেচে বিলিয়ন টাকা ইনকাম করে। স্পাইডারম্যান হচ্ছে সনির কাছে সেই হুকুম কা এক্কা, মানে একটা কার্ড ফেলবে পুরো বাজি তার। তো এই ক্যারেক্টারটাকে সে বেচে দেবে? কখনোই না। তবে মার্ভেল হাল্কে ইউজ তো করতে পারেনি, তবে হাল্কের ক্যারেক্টারটাকে স্পয়েল করেছে, মানে তাকে যেভাবে নার্ভ করেছে, এই জিনিসটা দেখলে চোখে জল চলে আসে। হাল্ক তাদের কাছে নেই, কি ছিল শিয়াল কাছে, তারা শিয়ালকে নিয়ে একটা আলাদা সিরিজ বানিয়ে দিল, যেটা কেউ চায়নি, মানে সেটার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন ছিল না। তো আশা করি এবার এদের লাইসেন্স এবং এগ্রিমেন্টসগুলোর ব্যাপারে আপনারা বুঝে গেছেন যে কেন এই ক্যারেক্টারগুলো মার্ভেলের, তা সত্ত্বেও আমরা এগুলোকে মার্ভেলের বলতে পারি না, সিনেমায় কেন এদেরকে পাই না। তবে ব্যাপার হচ্ছে যে ইদানিং ট্রেন্ডিংয়ে থাকা আমাদের প্রিয় দ্য বয়েজ, এই চরিত্রগুলোর সাথে জাস্টিস লিগের হুবহু কানেকশন আমরা খুঁজে পাই না। সুপারম্যানের সাথে হোমল্যান্ডারের মিল, কুইন মেভের সাথে ওয়ান্ডার ওম্যানের মিল রয়েছে, তারপর অ্যাকোয়াম্যানের সাথে দ্য ডিপ, এ ট্রেনের সাথে ফ্ল্যাশের কানেকশন রয়েছে। তো এত বড় কানেকশন, এত হুবহু মিল, ওয়ার্নার ব্রোস কেস করে দিচ্ছে না কেন এদের উপরে? দেখুন, এটা জানার জন্য আমাদের দ্য বয়েজের হিস্ট্রিটা জানতে হবে। সেই আজ থেকে অনেক বছর আগে 2006 সালে ডায়নামাইট এন্টারটেইনমেন্টের তরফ থেকে দ্য বয়েজের কমিক্সটাকে পাবলিশ করা হয়, এবং গার্থ এনিস, যিনি এই বয়েজের ক্রিয়েটার, মানে এই চরিত্রগুলোকে তিনি বানিয়েছেন, এবং তিনি বানিয়েছেনই জাস্টিস লিগের যে সুপার হিরোগুলো রয়েছে তাদের প্যারোডি হিসাবে। সুপারম্যান, অ্যাকোয়াম্যান, ফ্ল্যাশ, এরা এত ভালো, তবে তার মাথায় থটস এসেছে যে মানুষ তো ভাই এত ভালো হয় না, মানুষের মধ্যে ডিজায়ার থাকে, তারাও তো খারাপ কাজ করে। তো এই ভালো চরিত্রগুলোর মাইন্ড যদি কারাপ্ট হয়ে যায়, তারা যদি খারাপ হয়, তো চরিত্রগুলো কেমন তৈরি হবে? এবং সে তৈরি করে দেয় দ্য বয়েজ। এবং টু বি অনেস্ট, বর্তমানে এতগুলো আলতু ফালতু সুপার হিরো মুভিজ এবং সিরিজের মাঝে দ্য বয়েজ একটা পারফেক্ট কন্টেন্ট আমাদের প্রোভাইড করছে। এখন প্রশ্ন আছে যে ডিসি বা ওয়ার্নার ব্রোস এদের উপরে কেস কেন করছে না? কারণ চরিত্রগুলোর মধ্যে হুবহু কানেকশন রয়েছে। দেখুন, ওরকম হয় না, আপনি হুবহু তো কানেকশন নেই, কিছু পাওয়ারের সিমিলারিটি রয়েছে, মার্ভেল এবং ডিসির মধ্যেও তো রয়েছে, এবং এই নিয়ে বহু ঝামেলা একটা সময় হয়েছে, এবং এই ঝামেলা নিয়ে এবার আলোচনা করছি। দেখুন, মানুষের মধ্যে ঝামেলা তখনই হয় যখন মানুষের মধ্যে লোভ তৈরি হয়, টাকা ইনকামের লোভ এবং
মার্ভেল এবং ডিসি এরকম ঝামেলা আগেও জড়িয়েছে। তাদের এই ভেতরের ঝামেলার জন্য, তাদের এই লোভের জন্য ক্যাপ্টেন মার্ভেল নামক একটা দারুণ চরিত্র নষ্ট হয়েছে। এখন ক্যাপ্টেন মার্ভেল বলতে আমাদের এই ক্যারল না ভাই, একটা দুর্দান্ত চরিত্র। ক্যাপ্টেন মার্ভেল হচ্ছে ফসেট পাবলিকেশনের বা ফসেট কমিক্সের একটা অংশ, সেটা কমপ্লিটলি মার্ভেল এবং ডিসির থেকে আলাদা। সো তারাও একটা চরিত্র বানিয়েছে ক্যাপ্টেন মার্ভেল, দুর্দান্ত একটা চরিত্র এবং মানুষ খুব পছন্দ করছে। আর তখন ডিসির মাথায় হয় চুলকানি, ও তোমরা একটা ভালো চরিত্র বানিয়েছো, তারাও দেখাচ্ছি। ডিসি সেই সময় ফসেট পাবলিকেশনের উপরে কেস করে দেয়, কারণ সেই ক্যাপ্টেন মার্ভেল চরিত্রটা নাকি হুবহু সুপারম্যানের মতো। 1950 থেকে 1953 প্রায় 3টে বছর ধরে এই কেসটা চলতে থাকে এবং অবশেষে ফসেট পাবলিকেশন এই কেসটা তুলে নেয়। তারা বলে যে না ভাই, আমরা হেরে গেছি ভাই, আমাদের ক্ষমা করে দাও, টাকা পয়সা নেই। ডিসি এত বড় একটা কোম্পানি, তারা যদি কেস করে বসে এবং একটা ছোটো কোম্পানির উপরে, তারা করবেই বাকি। আর সত্যি কথা বলতে, সুপারম্যানের সাথে আপনি কোনোভাবে শাজাম চরিত্রটার কানেকশন পেয়েছেন? আমি তো পাইনি। তবে ডিসি সেই সময় এরকম একটা কেস করে। কেন করে? কারণ তারা চেয়েছিল ওই চরিত্রটাকে ডিসির অন্তর্গত করতে এবং তারা করে সেটা। সালটা ছিল 1968। ডিসি সেই ক্যাপ্টেন মার্ভেল চরিত্রটাকে কিনে নেয়, তবে তার নাম তারা ক্যাপ্টেন মার্ভেল দেয় না, তারা নামটা দেয় শাজাম। এবং ক্যাপ্টেন মার্ভেল কেন নামটা দেয় না? দেখুন, সেই সময় যারা কমিক্স পড়ে অভ্যস্ত তারা তো জানে যে এটা ফসেট কমিক্সের একটা ক্যারেক্টার, এটার নাম ক্যাপ্টেন মার্ভেল। তো মানুষের মাথায় সেই ডিসির চিন্তা তো আর আসবে না, তখন ডিসিকে তো বোঝাতে হবে যে না, এটা আমাদের নিজস্ব চরিত্র। সেই কারণে সে নামটাই পরিবর্তন করে দেয়, নাম রেখে দেয় হচ্ছে শাজাম। তবে ফসেট এবং ডিসির এই ভেতরের ঝামেলাটাকে দূর থেকে নজর দিচ্ছিল আমাদের মার্ভেল, একদম তীক্ষ্ণ নজরে মনিটরিং করছিল এবং সুযোগ বুঝে একটা কোপ বসিয়ে দেয় তারা। ঠিক সেই 1968 সালে মার্ভেল কমিক্স ক্যাপ্টেন মার্ভেল এই নামটাকে ট্রেডমার্ক বানিয়ে দেয় এবং নিজস্ব একটা চরিত্র বানিয়ে দেয়। মানে বুঝলেন তো, ডিসি সেই চরিত্রটাকে কিনলো, কিন্তু তারা তো ক্যাপ্টেন মার্ভেল নামটা দেয়নি, তারা নামটা দিয়েছে হচ্ছে শাজাম। সো এই নামটাকে মার্ভেল কিনে নেয়, বলে দেয় যে হ্যাঁ, ক্যাপ্টেন মার্ভেল এখন আমাদের চরিত্র। দেখুন, তখনকার দিনের মানুষদের মাথায় কিন্তু ক্যাপ্টেন মার্ভেল বলতে সেই শাজাম নামক চরিত্রটাই রয়েছে। তো মার্ভেল কেন এই সুযোগটাকে হাতছাড়া করবে? তো বুঝতেই পারছেন যে এই দুই বড় বড় কোম্পানির লোভের মাঝখানে পড়ে যায় হচ্ছে এই বেচারা ছোটো ছোটো পাবলিকেশনসগুলো, যারা ফেসে যায় এবং লাস্টে নিজেদের বিক্রি করে দেয়। এইভাবেই ক্যারেক্টারগুলো নষ্ট হয়। আর দেখুন, এটা তো মার্ভেল এবং ডিসির ইনডাইরেক্ট ব্যাটেল, তারা সরাসরি ঝামেলাতেও নেমেছে, লিটারেলি লসুট, একে অপরের নামে কেস করে দিয়েছে কোর্টে। এই যেমন মার্ভেলের থর এবং ডিসির জিউস, তারপর ডিসির ব্যাটম্যান এবং মার্ভেলের আয়রন ম্যান, এই দুটো চরিত্র নিয়েও কেস কোর্টে গেছে। মানে তাদের মধ্যেও ঝামেলা হয়েছে। আপনি যদি ভেবে থাকেন যে ফ্যান্সদের মধ্যেই ঝামেলা হয়ে যাচ্ছে, ফ্যান্সরাই পাগলামি করে, অ্যাকচুয়ালি না ভাই, এরাও নিজেদের মধ্যে ঝামেলা করে। তবে বর্তমানে আর এত ইস্যু হয় না, কারণ বর্তমানে আইন কানুন একটু ট্রান্সপারেন্ট হয়েছে, মানুষদের মধ্যে একটু সেন্স চলে এসছে যে না ভাই, সব কিছুকে আমরা কপি শপি বলে চালিয়ে দিতে পারি না। সেই কারণে বর্তমানে আর এরকম ঝামেলা নেই। বহু ফ্যান ফেভারিট ক্রসওভার কমিক্সও তৈরি হয়েছে, অর্থাৎ মার্ভেল এবং ডিসি তাদের মধ্যে যেমন ঝামেলা রয়েছে, তারা একেবারে সাথে হাত মিলিয়ে বহু ক্রসওভার কমিক্সও তো বানিয়েছে। লাইক সুপারম্যান এবং স্পাইডারম্যানের মধ্যে ক্রসওভার, এরকম বহু কমিক্স রয়েছে যেগুলোর ব্যাপারেও আমার চ্যানেলে ভিডিও পাবেন পরবর্তীকালে। তো এদের ঝামেলা মিটে গেলেও ফ্যান্সের ঝামেলা কোনো দিন মিটবে না ভাই। আর এরকম একটা ঝামেলা প্রয়োজন, একটা হেলদি কম্পিটিশন প্রয়োজন, নইলে একে অপরের থেকে বেটার হবে কি করে? আর এখন একটা কমন প্রশ্ন যেটা ফ্যান্সরা করে থাকে যে এই দুটো ক্যারেক্টারের মধ্যে লড়াই হলে কে জিতবে। লাইক মার্ভেলের একটা চরিত্র তারা চুজ করলো লাইক থর, এবং ডিসির একটা ক্যারেক্টার তারা চুজ করলো লাইক সুপারম্যান, এদের দুজনের মধ্যে লড়াই হলে কে জিতবে? দেখুন, যদি অফিসিয়ালি এদের কোনো ক্রসওভার হয়, যদি অফিসিয়ালি এদের মধ্যে কোনো লড়াই বাঁধে, কেউ এখানে জিতবে না, জিনিসটা ড্র হবে। ফার্স্ট অফ অল, এরা কেউ পলিটিশিয়ান না, এরা প্রত্যেকেই হিরো। প্রত্যেকের উদ্দেশ্য একটাই, যে মানুষদের বাঁচানো, মানুষদের সাহায্য করা। তো যেখানে আপনার এবং আমার একটাই উদ্দেশ্য যে মানুষদের সাহায্য করব, সেখানে আমরা একে অপরের সাথে কেনই বা লড়বো? কেন আমি পলিটিশিয়ানসের নাম বললাম? তারা প্রত্যেকেই তো আসে দেশটাকে ভালো করার নাম নিয়ে, তাই না? মানে প্রত্যেকের উদ্দেশ্য যে একটা সুন্দর দেশ আমরা গড়বো। তো প্রত্যেকের উদ্দেশ্যই যদি এত সৎ থাকে, তাহলে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি কেন? আশা করি আপনাদের মনে যা যা প্রশ্ন ছিল সেগুলোর অ্যান্সার পেয়েছেন। আর যদি এখনও না পেয়ে থাকেন বা যদি কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখবেন ভাই, আমি অবভিয়াসলি সেটার একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এবং আমার এই কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সেটাও করে নেবেন। আর কি, আমি অর্ণব বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।